নন্দীগ্রাম উত্তপ্ত হলো, এর লাভটা কে তুলবে? এর আগে আমরা দেখেছিলাম যে সেই জমি আন্দোলনের লাভটা তুলেছিল তৃণমূল, তারপর তারা ক্ষমতায় বসেছিল। তারপর কি বিজেপি কি তাহলে সেই লাভটা তুলতে পারবে? নন্দীগ্রাম উত্তপ্ত, যতই হোক আমরা জানি মানুষের প্রাণ গেছে, মানুষ আহত হচ্ছে, তো এখানে কিন্তু একটা লাভ লোকসানের গল্প থাকেই রাজনীতিতে বারবার। দেখুন, মানুষ তো আর লাভ লোকসান দেখে আন্দোলন করে না, মানুষ তার জীবন বাঁচাতে আন্দোলন করে। রাজনৈতিক দলগুলো তো সাধারণ কর্মী যে কোনো দলের, তাদের সততা নিয়ে প্রশ্ন করা যায় না। তারা যে কোনো দলের জন্য সততার সাথে রুখে দাঁড়ায়। একটা সময় তৃণমূলের হয়ে জীবন জীবিকা মাটি উদ্ধার করতে রুখে দাঁড়িয়েছিল, আজকে বিজেপির হয়ে ব্যানার একটা রাখতে হয় প্রাতিষ্ঠানিক। নেতারা কি করছে সেটা আলাদা জিনিস। আমি বলছি, ধরুন আজকে বিজেপি 21-এ এত কিছুর পরেও কিন্তু ওখানে জিতেছিল, গ্রস একটা তাদের ডেভেলপমেন্ট ওখানে হয়েছিল। এবার আমি আপনাকে পরিষ্কার বলছি যে ধরুন যেই ওখানে বেনিফিটেড হোক না কেন, মমতা ব্যানার্জি কেন ওখানটা এই ভোটের এই লাস্ট 1-2 দফা বাকি থাকতে এটা করছে, তার প্রশাসন যেটা করছেন কেন? কারণ 21-এর নির্বাচনে তিনি হেরেছেন, এটা কিন্তু তার পলিটিক্যাল পরাজয়। তিনি ক্ষমতায় এসেছেন বিপুল ম্যান্ডেট নিয়ে, কিন্তু তিনি হেরেছেন, এটা তার পলিটিক্যাল পরাজয়, নৈতিক পরাজয়। আমি বলছি আজকে ওই নন্দীগ্রাম, ওই মেদিনীপুরকে কেন্দ্র করে 2টো সিটে কিন্তু ভাইটাল সিট, এবং আমাদের প্রেডিকশন যে ওখানে পুরো এন্টায়ার 2টো বিধানসভা, একটা হচ্ছে তমলুক, একটা হচ্ছে কাঁথি, এই দুটো কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দুর ছায়ায় ভোটটা হচ্ছে। এবং আমাদের প্রেডিকশন আমাদের যদি তথ্য পরিসংখ্যান ঠিক থাকে, ওই 2টো সিট জিতবে বিপুল ভোটে, তৃণমূল হেরে যাবে। মমতা ব্যানার্জির এখানে দ্বিতীয়বার একটা পলিটিক্যাল পরাজয় হবে, নৈতিক পরাজয় হবে, এটা তিনি চাইছেন না। এবং এই ইগোর থেকে, পলিটিক্যাল মাটি না থাকার ফলে তিনি কিন্তু ঘুরপথে ক্ষমতা দখল করতে চাইছেন, ভোট লুট করে। এটা কেমন বলুন দেখি, যে মেয়েটি সারা বছর পড়াশোনা করেনি, সে যদি ফার্স্ট হতে চায়, সে যা পন্থা অবলম্বন করে, মমতা সেই পন্থা অবলম্বন করছে এই কাঁথি এবং তমলুকে, এবং এন্টার নন্দীগ্রামের পিকচারটা কিন্তু তৈরি হচ্ছে এই কারণেই। নির্বাচনে মানে এই প্রচার এইগুলো চলাকালীন আমরা বেশ কিছু আদালতের রায়ও দেখলাম, যেগুলো একেবারে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দিয়েছিল। এই যে প্রায় 26,000-এর চাকরি বাতিলের যে রায়টা আদালত দিয়েছিল, তারপরে এখন আবার এই যে একেবারে জানা যাচ্ছে 2010 সালের পর পার্টিকুলার তৃণমূল জমানায় এই শব্দটা আদালত ব্যবহার না করলেই বোঝাই যাচ্ছে যে মূলত তৃণমূল জমানায় ইস্যু হওয়া যে সমস্ত ওবিসি সার্টিফিকেট সবগুলো বাতিল করলো আদালত। এটাও কি মনে হচ্ছে নির্বাচনে কোনো রকম প্রভাব ফেলবে? আপনি একটা হেডলাইন করতে পারেন যে আগামীতে দেখবেন ইউপিএসসি বা অন্যান্য চাকরি পরীক্ষার কম্পিটিটিভ এক্সামে জেনারেল নলেজে একটা প্রশ্ন আসতেই পারে, বা আমি আই এম শিওর এটা আসবেই, যে ভারতবর্ষে এতগুলো রাজ্যের মধ্যে আদালত চালিত রাজ্য কোনটা? সেটা ডেফিনেটলি পশ্চিমবঙ্গ। 2011-য় দিদিমণি ক্ষমতায় আসীন হওয়ার পরে আজ অবধি আদালতের রায় ছাড়া যেমন বিরোধীরা কোনো কিছু করতে পারেনি, একটা স্ট্রিট কর্নার পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়ে তাদের করতে হয়েছে। আর এখানে জনগণ একটা সরকারি সুবিধা পেতেও আদালতের দ্বারস্থ হয়ে সরকারের থেকে ছিনিয়ে নিচ্ছে, সরকার দেয়নি। তার একটা উৎকৃষ্ট উদাহরণ 24 ঘন্টা আগে হাইকোর্টের একটা ভয়ানক অবজারভেশন। আপনি খেয়াল করুন, মণ্ডল কমিশনের রিপোর্টের ভিত্তিতে যখন 1993 সালে এ রাজ্যে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন গঠন করে বামফ্রন্ট তৎকালীন বিধানসভায়, সেই আইন অনুযায়ী তারা ডিসাইড করে কোন সম্প্রদায় ওবিসি আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসে অন্তর্ভুক্ত হবে, কোন সাবকাস্ট। আপনি দেখুন 2010-এ বামফ্রন্ট সেই সময় চলে যাওয়ার আগে তারা 43টি ওবিসি সাবকাস্টকে আইডেন্টিফাই করে, তার মধ্যে 42টাই ছিল মুসলিম সম্প্রদায়। এবার তারপরে তারা ক্ষমতা থেকে চলে যায়। তৃণমূল ক্ষমতায় আসার পরে 2012 সালে মে মাসে 11ই মে তারা বিধানসভায় একটা আইন পাশ করে। আমরা তখন বারবার বিরোধিতা করেছি, লেখার আকারে বিভিন্ন প্রোগ্রামে। আলটিমেটলি আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি যে ভারতের সংবিধানে 14, 15, 16 নম্বর ধারা, যেখানে সংবিধান আমাদের বলেছে ধর্মীয় সম্প্রদায়, ধর্মীয় আইডেন্টিটির প্রশ্নে কাউকে সংরক্ষণ বা কোনো সুবিধা দেওয়া যায় না। এটা সরাসরি ভায়োলেট হয়েছে এই রাজ্যে। এটা অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকেই চেষ্টা হয়েছে, এবং সেখানে কিন্তু অন্ধ্রপ্রদেশে হাইকোর্টে একটা অবজারভেশন ছিল। ইভেন
এদেশের সংবিধান প্রণেতা, সংবিধানের মেন স্ট্রাকচার যিনি তৈরি করেছিলেন আম্বেদকর বারবার বলে গেছেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ কোনোদিন দেওয়া যাবে না, সামাজিক এবং আর্থিক দিক থেকে দেওয়া যেতে পারে। আজকে আপনি এটাও কি তোষামোদের জন্য করা হয়েছিল বলে মনে করেন? আপনি একদম সঠিক বলেছেন। এই যে দেখুন কালকে যে ঐতিহাসিক রায়টা দিল, এটা দেওয়ারই কথা ছিল, মমতা নিজেও জানতেন। কারণ ওবিসি এ বি এই ছাতা দুটোকে ভাগ করা, ওবিসি এতে মমতা নিজে বলছে যে 17% যে ওবিসি সংরক্ষণ, তার মধ্যে 97% আমি মুসলিমদের জন্য সংরক্ষণ দিয়েছি। ভাবতে পারছেন স্টেজের মধ্যেই ভোটের সময়। দ্বিতীয়, তারা যাদেরকে তিনি দিয়েছেন, মোট 118টি মুসলিম গোষ্ঠীকে তিনি ওবিসির অন্তর্ভুক্ত করেছেন। তারা গ্রস, তাদের কোনো মূল্যেই তারা সংরক্ষণ পেতে পারে না। সংরক্ষণের ক্রাইটেরিয়া হচ্ছে কমিশন সিদ্ধান্ত নেবে যে শেরশাবাদিয়া, নস্য শেখ, কনভার্টেড মুসলিম, যারা সোকল্ড লোয়ার কাস্ট হিন্দুদের থেকে বাধ্য হয়েছে বা জোর করে বা অন্য কোনো প্রলোভনের শিকার হয়ে অতীতে মুসলিম ধর্মটা গ্রহণ করেছে, তাদের দেওয়া যেতে পারে। তাদের আইডেন্টিফাই করবে কমিশন, সেটা প্রস্তাবনা রাজ্যকে দেবে, তারা রাজ্য সেটা বিধানসভায় আইন পাস করবে। এটা উল্টো পথে রাজ্য নিজের খুশিতে দুর্নীতি করে একদম গ্রস তাদের পছন্দের দিয়েছে। এবং কালকে ভার্ডিক্টটা দেখুন, ভার্ডিক্টটা একদম দারুণ একটা ভার্ডিক্ট সেখানটা কালকে পুট করেছে তো আপনার মাননীয় জাস্টিস, যেখানে একদম পরিষ্কারভাবে তিনি বলেছেন যে দেখুন এখানে 77টি এমন ইয়েকে দিয়েছে, আমি আপনাকে একটু দেখাচ্ছি, এটা 77টি এমন কাস্টকে নথিভুক্ত করেছে ওবিসি, অ্যাজ এ ওবিসি, যারা পলিটিক্যাল বেনিফিট পাওয়ার জন্য, অর্থাৎ আপনার ভাষায় যেটা তোষামত করে তাদেরকে রাখা, তোষামত, জাস্ট তোষামত, এই কথাটা কিন্তু মাননীয় কোর্ট তার অবজারভেশনে বারবার তুলে দিয়েছেন। আমি আপনাকে পরিষ্কার বলছি যে এই যে কথাগুলো, এই কথাগুলো তো এখানে ভয়ানক। আপনি সংবিধানের ক্লজ অনুযায়ী আপনি তো এখানে গ্রস একটা ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসাবে আপনি দেশটা চালাবেন। আপনি এখানে মাননীয় হাইকোর্টকে তার অবজারভেশনে যখন বলতে হচ্ছে আপনি এখানে কিন্তু লিগালিটি মেনটেন করেননি, আপনি ভোট রাজনীতির স্বার্থে 77টি এমন লোককে এনলিস্টেড করেছেন যারা কোনোভাবেই সংরক্ষণ পেতে পারে না। তাহলে আইন মেনে হয়নি বিষয়টা। এবং কোথাও গিয়ে কি এই যে সংরক্ষণ এবং তোষামত করার বিষয়গুলো, এইগুলোই কি মুসলিমদেরকে ভোট ব্যাংক করে রেখেছে কি মনে হয়? আমি আপনাকে তো বললাম যে দেখুন মুসলিমদেরকে কিন্তু মমতা ব্যানার্জি কোড আনকোড তিনি প্রকাশ্যে বলেন দুধেল গাই। ভাবুন কিভাবে দেখে ধর্ম এবং সংরক্ষণের ছত্রছায়ায় এই মুসলিম মানুষগুলোকে তারা এমন করে রেখেছে যে ঠিক দেখবেন সাচার কমিটির রিপোর্টে ওই সময় বলা হয়েছিল এ রাজ্যে যেখানে ওই সময় ছিল 25.5% মুসলিম, তারা সরকারি সেক্টরে 4.5 সামথিং চাকরি করে, 9 সামথিং চাকরি করতো। অথচ যে গুজরাট, যাকে আমরা বলি 9.5% ইয়ে আছে তাদের মুসলিম তাদের জনসংখ্যার মূল জনসংখ্যার, সেখানে তাদের অর্ধেকের বেশি জনসংখ্যা তারা সরকারি চাকরি করে। অর্থাৎ আমি বলছি যেসব রাজ্যে তথাকথিত মুসলিম দরদি সরকারগুলো বসে আছে, মমতার মতন, সমাজবাদী পার্টির মতন, কংগ্রেস, তারা তোষণের নামে তাদের শোষণ করে। সেটা কিন্তু কালকে হাইকোর্ট তার অবজারভেশনে পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে আপনি এই 77টি সংগঠনকে, এই 77টি কমিউনিটিকে, ক্লাসকে, মুসলিম সম্প্রদায়ভুক্ত সম্প্রদায়কে আপনি যখন সংরক্ষণ ওবিসি এর আয়তায় এনেছেন, তাদের কোনো রিকুইজিট যোগ্যতা নেই, তাদের দিয়েছেন, অর্থাৎ তেলা মাথায় তেল দিয়েছেন ভোট রাজনীতির স্বার্থে, অর্থাৎ আপনি তোষণ করেছেন। তারপরে আমি কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক প্রধান, দীর্ঘদিন গুড পার্লামেন্টারিয়ান ছিলেন, পার্লামেন্টে থেকেছেন, সেন্ট্রাল মিনিস্টার হয়েছেন, তিনি কমপ্লিট করেননি আলাদা জিনিস কোনোটা, তিনি প্রকাশ্যে বলছেন আমি হাইকোর্ট মানি না, হাইকোর্টের নির্দেশ মানি না। আপনি ভাবুন সমাজকে কোন জায়গায় নিয়ে চলে গেছে যে এই কথাগুলো যখন একজন সমাজের রিপ্রেজেন্টেটিভ বলেন তখন একটা অন্য রকম বার্তা যায় ল অ্যান্ড অর্ডার সম্পর্কে, এই ফ্রিঞ্জ এলিমেন্টের বার্তা যায়। তৃণমূলে তো 99% ফ্রিঞ্জ এলিমেন্ট, বা সেই ফ্রিঞ্জ এলিমেন্টগুলো উৎসাহিত হয়
যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমার দলের নেত্রী বলছে না হাইকোর্ট মানি না, হাইকোর্টের রায়কে মানি না। আমি আপনাকে বলি যে ওবিসি এ বি যখন তৈরি হয় না, ওবিসি এ অর্থাৎ যখন স্প্লিট করা হয় ওবিসিকে, সেখানে ওবিসি এতে বলা হচ্ছিল যারা অনেক বেশি ব্যাকওয়ার্ড তাদের, মোর দ্যান ব্যাকওয়ার্ড, তাদেরকে মোস্ট ব্যাকওয়ার্ডদেরকে রাখা হবে ওবিসিতে। সেখানে দেখুন ইন্টারেস্টিং, 71টি কমিউনিটিকে না রাখা হয়, তার মধ্যে 73টি মুসলিম আর ওবিসি বিতে 98টির মধ্যে 45টি মুসলিম সংগঠন ক্লাস এ রাখা হয়। এইবার প্রশ্নটা হচ্ছে আপনি ধর্মের ভিত্তিতে কী করে রাখলেন, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, এই যে যাদের রাখলেন তারা কি ক্রিমি না নন ক্রিমিলিয়ার। তৃতীয়, তারা এই যে কমিশনটা 93-তে বানানো হয়েছিল সেটাকে আপনি ডিফাংশনিং করেননি, কিন্তু ওটা এক্সিস্টিং এখনও। তারা কি অ্যাপ্রুভ করেছিল এই সাবকাস্টগুলোকে? চতুর্থ, যারা এই সার্টিফিকেট পেয়ে এতদিন এনজয় করলো চাকরিগুলো, হাইকোর্ট বলেছে তাদের চাকরি যাবে না। মমতার জন্য, মমতার প্রশাসনের চিটিংবাজির জন্য, তোষণের জন্য ভুয়ো ওবিসি এ করে যারা সুবিধা পেল তারা ডিপ্রাইভ হলো। বহু দরিদ্র মুসলমান সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় আছে, চাকরি পায়নি, ডিপ্রাইভ হয়েছে। এই খেসারতটা কে দেবে? এই প্রশ্নটার জবাব দিতে হবে মমতাকে। এটার প্রভাবে এই যে ওবিসির শংসাপত্রগুলো যে বাতিল হলো, সেটা কি কোনো ভোট বাক্সে প্রভাব পড়বে? এখনও তো 2 দফার নির্বাচন বাকি, কি মনে হয়? দেখুন, আমি আশা করছি আমাদের মাননীয় সংখ্যালঘু ভাই বোনেরা, যে ফর্মেই সংখ্যালঘু হোক না কেন, তারা মুসলিম হোক, পার্সি, জৈন, খ্রিশ্চান, যাই হোক না কেন, তারা বুঝবে যে দেখুন তোষণ কিন্তু সমাজতত্ত্বে শোষণেরই নামান্তর। তোষণ নয়, আপনাকে রিসোর্স তৈরি করে দিক রাষ্ট্র, আপনি করে নেবেন। ধর্ম সংরক্ষণের বলি হয়ে যুপকাস্টে আপনারা ভোট ব্যাঙ্কই হয়ে থাকবে সারা জীবন, এটা মমতা ব্যানার্জিরা চায়। তাই আপনাদের যেসব রাজ্যে এই দরদি সরকাররা, তথাকথিত দরদি সরকাররা বসে আছে, সেই সব রাজ্যে কিন্তু আপনাদের আর্থসামাজিক উন্নয়নটা দেখবেন তলিয়ে। জাস্টিস সার্চার কিন্তু দেখিয়ে দিয়েছে, আপনাদের কিন্তু জাস্টিস সার্চারের রিপোর্ট বেরোনোর আজকে 15-16 বছর পরেও কিন্তু আপনাদের উন্নয়ন এক চুলো এগোয়নি। কারণ এরা উন্নয়ন চায় না, আপনাদের তোষণ করে ভোট মেশিনারিটাকে পুষ্ট করবে। একটা কথাই তো আছে, এ রাজ্যে পলিটিক্যাল সংঘর্ষে ম্যাক্সিমাম মরে মুসলিম, মারেও মুসলিম, ম্যাক্সিমাম। কেন? কারণ আপনারা যুপকষ্টে বলি হন, এবং তার ফলেই কিন্তু পাওয়ার এনজয় করে মমতা ব্যানার্জিরা কলকাতায় বসে।